দুদিনের বঙ্গ সফরে অমিত শাহ আর আজ বঙ্গ বিজেপির সংকল্পপত্র প্রকাশ করবেন অমিত শাহ। নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন শাহ। ক্ষমতায় এলে বাংলার জন্য কি কি করবে বিজেপি আজ তাই স্পষ্ট করবে তারা সংকল্পপত্রে। কথা বলবো অভিজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। অভিজিৎ, কোন কোন ইস্যুতে ফোকাস করছে বিজেপি তাদের সংকল্পপত্রে? মিমি, আজকের এই সংকল্পপত্র বিজেপি যেটা বলতে চাইছে যে ভরসার সংকল্পপত্র, ভরসার শপথ প্রকাশ, ভয় নয় ভরসা, এই ট্যাগলাইন দিয়ে তারা আজকের এই সংকল্পপত্র প্রকাশ করতে চলেছে অমিত শাহর নেতৃত্বে। এবং সেখানে তারা 7টি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর জোর দিয়েছে এবং সরকার গড়তে পারলে তারা কি কি রাজ্যবাসীর জন্য কি কি করতে চায় সেটাই আজকে বিশদে ঘোষণা করা হবে। এবং একই সঙ্গে 7টি মূল বিষয়কে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। রাজ্যের বেহাল আর্থিক অবস্থার সংস্কার থেকে কর্মসংস্থান, পরিকাঠামো বৃদ্ধি থেকে গ্রামীণ উন্নয়ন নিয়ে ঢালাও ঘোষণা থাকবে এমনটাই মনে করা হচ্ছে। একই সঙ্গে থাকতে চলেছে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প নিয়ে বেশ কিছু নজর কাড়া প্রতিশ্রুতিও। এবং বিজেপি সূত্রের খবর যে এই যে নির্বাচনী ইস্তাহার যেটা তৈরি হয়েছে সেখান থেকে জোর দেওয়া হয়েছে, সবথেকে বেশি জোর দেওয়া হয়েছে কর্মসংস্থানের ওপর। কিভাবে নতুন বিনিয়োগ রাজ্যে আসলে রাজ্যে শিল্প বিপ্লব ঘটানো যাবে তারই দিশা আজকে বিজেপির এই সংকল্পপত্র থেকে প্রকাশ হবে এমনটাই জানা যাচ্ছে। এবং সবথেকে যে 7টা বিষয়, সেই 7টা বিষয়ের মধ্যে অনুপ্রবেশ অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। অনুপ্রবেশ, তার সঙ্গে বেকারত্ব, শিল্প ও পরিকাঠামো এবং রাজ্য সরকারি কর্মচারীদের যে ডিএর দাবি সেটা 7ম পে কমিশনকে মেনে সেই ডিএর দাবিকে 45 দিনের মধ্যে মিটিয়ে দেওয়া হবে, সেই দাবি। একই সঙ্গে দুর্নীতি ও প্রশাসন, রাজ্য সরকারের দুর্নীতি এবং প্রশাসনিক দুর্নীতি এটাকেও তুলে ধরা হবে আজকের এই সংকল্পপত্রে। এবং একই সঙ্গে মহিলা ও যুব কল্যাণ, লক্ষ্মীর ভাণ্ডারের আদতে যে সুবিধাভোগীদের জন্য 3000 টাকা করে মাসিক সুবিধা দেওয়া হবে এবং যুবসাথী প্রকল্পের অধীনে বেকার যুবক যুবতীদের 3000 টাকা করে মাসিক সহায়তার প্রতিশ্রুতি এটাও থাকতে পারে আজকের এই সংকল্পপত্রে। ফলে বলা যেতে পারে মিমি, যে একাধারে কর্মসংস্থানকে পাখির চোখ করে বিজেপি নেতৃত্ব রাজ্যের বেকার যুবক যুবতীদেরকে সব থেকে আগে নজরবন্দি করছে এবং সেই কারণে এই যুবক যুবতীদেরকে যে বেকারত্বের জ্বালা ঘুচিয়ে কর্মসংস্থানের দিশা দেখানো এবং শিল্পমুখী এই রাজ্যকে গড়ে তোলার একটা প্রতিশ্রুতি দেওয়া হবে। এবং একই সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের এবং বেকার যুবক যুবতী এবং মহিলাদেরকে তাদেরকে যে ভাতা বা সহায়তা প্রদান করা সেটাকেও এখানকার এই সংকল্পপত্রে আজকে তুলে ধরা হবে। মিমি, ধন্যবাদ অভিজিৎ। বঙ্গ বিজেপির সংকল্পপত্র আজ প্রকাশ করবেন অমিত শাহ। নির্বাচনী ইশতেহার প্রকাশ শাহের। ক্ষমতায় এলে বাংলার জন্য কি করবে বিজেপি আজ সংকল্পপত্রে তা স্পষ্ট করবে। এদিকে বাংলা সফরের আগেই তৃণমূলকে তোপ অমিত শাহের। তৃণমূলের শাসনে ভয় রাজ বলে সরব অমিত শাহ। বাংলাকে মুক্ত করতে সংকল্পপত্র প্রকাশ বলে বার্তা অমিত শাহের। কলকাতায় আসার আগেই এক্স হ্যান্ডেলে বার্তা অমিত শাহের। আজই বিজেপির সংকল্পপত্র প্রকাশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আজ রাজ্যে আসছেন তিনি এবং তার আগেই ফের তৃণমূলকে তোপ এক্স হ্যান্ডেল পোস্টে। ধর্মের রাজনীতি করছে বিজেপি, তোপ তৃণমূলের। আজকে তো জানা যাচ্ছে প্রধানমন্ত্রীর অফিসও এই হুমায়ুন কবিরের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত। 1000 কোটি টাকা দিয়ে বাংলাকে অস্থির করা হবে। বিজেপি একদিকে বলছে হিন্দুদের কথা এই অমিত শাহরা, আর অন্যদিকে পেছনে পেছনে টাকা দিচ্ছে মুসলমানদের যে হিন্দুদের হত্যা করে দাঙ্গা তৈরি করো, মোতাবাড়ির ঘটনা তৈরি করো। এর থেকে নিচু মানের খারাপ রাজনীতি হয়, বিশ্বাসঘাতকতার রাজনীতি। অমিত শাহ তো একদম মির্জা ফোরেরও ওপর দিয়ে যাচ্ছেন। লজ্জা করে না? আজকে তিনি তদন্ত করবেন। মাছে ভোটে বাংলা, বাংলার ভোটেও মাছ ভাত। হলদিয়া সভা থেকে মাছ নিয়ে সুর চড়ালেন মোদী। তাঁর দাবি পশ্চিমবঙ্গ এখনো মাছ চাষে স্বনির্ভর নয়, অন্য রাজ্য থেকে মাছ আনতে হয়। নরেন্দ্র মোদীর এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। मछली की इतनी डिमांड है, लेकिन बंगाल मछली पालन में अब तक आत्मनिर्भर नहीं है। आज भी बंगाल अपनी जरूरत के लिए मछली
दूसरे राज्यों से मंगानी पड़ती है। अपने 15 साल के शासन में भी टीएमसी आपको मछली तक नहीं दे पाई है, वो भी बाहर से लानी पड़ रही है। और ये টিএমসি की দুর্নীতি का উদাহরণ है। বাংলা এসে মাছ উৎপাদন দেখাচ্ছেন আমাদের, শেখাচ্ছেন আমাদের। আগে মাছ আমাদের সব নিয়ে আসতো তো হায়দ্রাবাদ থেকে, এখন আমরা 80% মাছ উৎপাদন করি বাংলায়। মনে রাখবেন আমাদের মৎস্যজীবীরা, আমোদি প্রমোদি বাবুরা, একটু জেনে রাখুন, আপনাকে বাংলার মাছ নিয়ে ভাবতে হবে না। আপনি অন্য রাজ্যে বাংলার মাছ খাওয়া কেন বন্ধ করেছেন তার উত্তর আগে দিন। ঈশ্বর গুপ্ত লিখেছিলেন, ভাত মাছ খেয়ে বাঁচে বাঙালি সকল, ধানে ভরা ভূমিতাই মাছ ভরা জল। মাছে ভাতে বাঙালি, মাছে ভোটে বাংলা। বাংলার ভোটে এবার ইস্যু মাছ। তৃণমূল বারবারই দাবি করে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে মাছ খাওয়া বন্ধ করে দেবে, যেমন করেছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে, যা মানতে নারাজ পদ্ম শিবির। বৃহস্পতিবার উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুরে এসে সেই মাছকেই তৃণমূলের বিরুদ্ধে হাতিয়ার করলেন নরেন্দ্র মোদী। হলদিয়ার সভা থেকে মোদীর মুখে মাছের কথা। पश्चिम बंगाल में एक और बड़ी संभावना मछली पालन में है। मछली की इतनी डिमांड है, लेकिन बंगाल मछली पालन में अब तक आत्मनिर्भर नहीं है। आज भी बंगाल अपनी जरूरत के लिए मछली दूसरे राज्यों से मंगानी पड़ती है। अपने 15 साल के शासन में भी टीएमसी आपको मछली तक नहीं दे पाई है, वो भी बाहर से लानी पड़ रही है। और ये टीएमसी की दुर्नीति का उदाहरण है। পাল্টা জবাব দিতে দেরি করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। যারা বলছেন সোনার বাংলা গড়ব, আজকে তারা নাকি হলদিয়াতে গিয়ে বলেছেন বাংলায় নাকি মাছ উৎপাদন হয় না। বাংলায় এসে মাছ উৎপাদন দেখাচ্ছেন আমাদের, শেখাচ্ছেন আমাদের। আগে মাছ আমাদের সব নিয়ে আসতো তো হায়দ্রাবাদ থেকে, এখন আমরা 80% মাছ উৎপাদন করি বাংলায়। মনে রাখবেন আমাদের মৎস্যজীবীরা, আমোদি প্রমোদি বাবুরা, একটু জেনে রাখুন, আপনাকে বাংলার মাছ নিয়ে ভাবতে হবে না। আপনি অন্য রাজ্যে বাংলার মাছ খাওয়া কেন বন্ধ করেছেন তার উত্তর আগে দিন। মাংস খাওয়া কেন বন্ধ করেছেন তার উত্তর আগে দিন। ঝুটা কেউ বলতে है? पिछले 11 वर्ष में भारत का मछली उत्पादन डबल हुआ है, तो इसमें बड़ी भूमिका पीएम मत्स्य संपदा स्कीम की है। इस स्कीम में क्योंकि पीएम शब्द आता है, ये अहंकारी टीएमसी को पसंद नहीं है। ये भारत के संविधान का अपमान कर रही है। मछुआरों के फायदे की योजना को ठीक से लागू नहीं किया जा रहा है। पीएम शब्द से इतनी नफरत है, इतनी नफरत है कि पीएम नाम से जुड़ी हर स्कीम का या तो नाम बदल देते हैं या लागू ही नहीं करते हैं। ইলিশ মাছ আগে পাওয়া যেত না যদি ওপার বাংলা থেকে না আসতো। 2013 সালে ডায়মন্ড হারবারে একটা রিসার্চ সেন্টার করেছিলাম। আজ কিন্তু মনে রাখবে অঢেল ইলিশ মাছ বাংলায় উৎপাদন হয়। আমরা চুনো পুঁটি এদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করেছি। আমরা চাই মাছগুলো বড় হোক, যাতে আমাদের হায়দ্রাবাদ থেকে মাছ কিনে খেতে না হয়, ওতে পয়সা বেশি লাগে, ট্রান্সপোর্ট খরচা। আমরা চাই বাংলার মৎস্যজীবীরা তারা মাছ বড় করুক এবং তাদের মাছ বাংলায় চলুক, যাতে তাদেরও দুটো পয়সা আসে। নিউজ 18 বাংলা।
এসআইআরে বাদ পড়াদের দেশদ্রোহী তকমা, দিলীপ ঘোষের মন্তব্যে ফের বিতর্ক। শাহী সফরের আগেই জোরালো বিতর্ক। খড়গপুরের তালিবাগিচায় প্রচারে গিয়ে এই মন্তব্য দিলীপ ঘোষের। এসআইআরে বাদ পড়াদের দেশদ্রোহী বলে দাগিয়ে দেন দিলীপ ঘোষ। দিলীপের দাবি, বিদায় ঘণ্টা বাজিয়েছে কমিশন। 91 লক্ষের পর আরও 15 লক্ষ বাদ যাবে বলে দাবি দিলীপ ঘোষের। দিলীপ ঘোষের মন্তব্যের তীব্র নিন্দা তৃণমূলের। দিলীপকে পাল্টা তোপ খড়গপুর সদরের তৃণমূল প্রার্থী। বাদ পড়া 57 লক্ষই হিন্দু বলে তোপ প্রদীপের। কারো ফেরার চান্স নাই। আর যারা যাওয়ার জন্য তৈরি, তাদের অন্তিম বিদায় ঘন্টা বাজছে। দিনকে দিন টাইট হচ্ছে। যত জল ছিল নিংড়ে দিয়েছে নির্বাচন কমিশন। 90 লাখ গেছে, আরো 10, 12, 15 লাখ যাবে। এই যে দেশদ্রোহী, দেশ বিরোধীদের বিদায় হয়েছে, এর জন্য ভারতবর্ষে সারা দেশে যে পরিবর্তনের ঢেউ, উন্নয়নের ঢেউ, সেটা এবারে পশ্চিমবাংলায় লাগবে। একবার বলে যে আমাদের কোনো হিন্দুর নাম বাদ যাবে না, আবার সেখানে দেখা যাচ্ছে 60% হিন্দুদের নাম বাদ গেছে। আবার সেখানে হিন্দুদেরকে বলছে দেশদ্রোহী। এই বিজেপি পার্টিকে কেউ বিশ্বাস করবে? এই দিলীপ ঘোষকে কেউ খড়গপুরে বিশ্বাস করবে? তারা বড় বড় কথা বলে এসেছিল, হিন্দুরা কি রোহিঙ্গা, তারা কি দেশদ্রোহী, তাদের কি নাম বাদ দেওয়া উচিত ছিল? আর আপনারা নিজেদের বড় বড় কথা বলেন হিন্দু পার্টি হিসাবে, আর আপনারা হিন্দুদেরই নাম বাদ দিচ্ছেন। দরকার ওনাকে গ্রেপ্তার করতে হবে। এভাবে ইনি বলতে পারেন না। নিউজ ফ্ল্যাশ। বিচারাধীন বিচারে কোপ মুসলিম ভোটে সবচেয়ে বেশি নাম বাদ মালদা মুর্শিদাবাদে। একাধিক কেন্দ্রে 30 থেকে 70 হাজার নাম বাদ। শামশেরগঞ্জে অ্যাডজুডিকেশনে বাদ 75 হাজার। লালগোলায় বিচারাধীন বিচারে বাদ 55 হাজার। মোথাবাড়িতে বিচারাধীন বিচারে বাদ 37 হাজার। মালদার রতুয়ায় প্রায় 36 হাজার নাম বাদ। কথা বলবো সোমরাজ আমাদের প্রতিনিধির সঙ্গে। সোমরাজ, নাম বাদের তালিকায় একেবারে শীর্ষে দেখা যাচ্ছে মালদা মুর্শিদাবাদ, এবং এটা মুসলিম ভোট, রাজ্যের ভোট ব্যাংকে যার প্রভাব যথেষ্ট বেশি। এবং 2021-এ আমরা দেখেছিলাম তৃণমূল এই দুই জেলায় ভালো রেজাল্ট করেছিল মূলত মুসলিম ভোটের উপর নির্ভর করে। এই আবহে এই দুই জেলা থেকে এত নাম বাদ, এর রাজনৈতিক তাৎপর্য কতটা এবং এর প্রভাব কতটা পড়তে পারে ভোট বাক্সে? দেখো, অবশ্যই প্রভাব পড়তে পারে ভোট বাক্সে। তার কারণ মালদা মুর্শিদাবাদের যে সংখ্যালঘু ভোট ব্যাংক, বিশেষত সেখানেই দেখা যাচ্ছে যে বেশিরভাগ নামই বাদ পড়েছে। যদি তুমি এক্ষেত্রে মুর্শিদাবাদের বেশ কয়েকটি আসনের দিকে লক্ষ্য রাখো, বিশেষ করে শামশেরগঞ্জ, লালগোলা, ভগবানগোলার মতো যে গুরুত্বপূর্ণ বিধানসভা আসনগুলি, যেখানে সংখ্যালঘু ভোটই বেশিরভাগ, সেই জায়গায় দেখা যাচ্ছে জুডিশিয়াল অফিসাররা যে অভিযোগের নিষ্পত্তি করেছেন, সেখানে শামশেরগঞ্জ বিধানসভার ক্ষেত্রে দেখা যাচ্ছে বাদ পড়েছে 75 হাজারেরও বেশি নাম। বাদ পড়েছে দেখা যাচ্ছে, যদি তুমি লালগোলা বিধানসভার দিকে নজর রাখো, সেখানেও দেখা যাচ্ছে বাদ পড়েছে 50 হাজারেরও বেশি নাম। শুধু তাই নয়, যদি তুমি ভগবানগোলা বিধানসভার দিকে বাদ পড়েছে। এটা শুধুমাত্র জুডিশিয়াল অফিসাররা আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা যে ভোটাররা ছিল তাদের মধ্যে নাম বাদ দিয়েছে। এর সাথে যুক্ত হবে তালিকায় নাম বাদ দেওয়া, পাশাপাশি এসআইআর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল গত 28শে ফেব্রুয়ারি, তার নাম বাদ দেওয়া। অর্থাৎ 3টি পরিসংখ্যান যোগ করলে দেখা যাচ্ছে মালদা এবং মুর্শিদাবাদের একাধিক সংখ্যালঘু অধ্যুষিত আসনগুলিতে নাম বাদ পড়েছে প্রায় 1 লক্ষের কাছাকাছি। কোনো কোনো বিধানসভায় 1 লক্ষ ছাড়িয়েও গেছে। যদি তুমি শামশেরগঞ্জের দিকে নজর রাখো, তাহলে দেখা যাচ্ছে সংখ্যাটা 1 লক্ষ ছাড়িয়ে গেছে নাম বাদ পড়া সংখ্যার নিরিখে। শুধু মালদা মুর্শিদাবাদ নয়, উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে সংখ্যালঘু অধ্যুষিত আসন, বিশেষ করে গোয়ালপুকুর, করণদিঘির মতো বিধানসভা আসনগুলিতেও নাম বাদ পড়েছে আন্ডার অ্যাডজুডিকেশন প্রক্রিয়ায় 30 হাজারেরও বেশি। একদমই, সঙ্গে থাকো সোমরাজ। এবং ভবানীপুর ভোটের ভরকেন্দ্র ভবানীপুর, সেই ভবানীপুরে বিচারাধীন তালিকায় নাম বাদ 3893। বিচারাধীন তালিকায় নাম ছিল 14,154 জনের। বৈধ ভোটার সংখ্যা 10,256। সোমরাজ, তাহলে ভবানীপুরে মোট কত নাম বাদ গেল? দেখো, ভবানীপুর বিধানসভার ক্ষেত্রে অবশ্যই যেটা এবারের হাই ভোল্টেজ কেন্দ্র, তার কারণ একদিকে প্রার্থী তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী।
আর এবারই ভবানীপুরে যে আন্ডার অ্যাডজুডিকেশনের যে তালিকা, সেখানে দেখা গেছিল মোট নাম ছিল 14,154 জনের, এবং জুডিশিয়াল অফিসাররা যে অভিযোগে নিষ্পত্তি করেছেন সেখানে দেখা যাচ্ছে ভবানীপুর বিধানসভা থেকে নাম বাদ গেছে 3,893 জনের। এবং তার সাথে যদি এসআইআর এর খসড়া তালিকা এবং তার সঙ্গে গত 28শে ফেব্রুয়ারি এসআইআর এর ভোটার তালিকা প্রকাশের যে নাম বাদ দেওয়ার যে পরিসংখ্যান, তাকে যদি যোগ করো তাহলে দেখা যাচ্ছে ভবানীপুর বিধানসভা থেকে মোট নাম বাদ যাচ্ছে 51,022 জনের। ভবানীপুর বিধানসভা থেকেই বাদ যাচ্ছে, তেমনটাই পরিসংখ্যান এখনো পর্যন্ত উঠে আসছে। একদমই সম্রাজ, এবং একই সঙ্গে নন্দীগ্রামের দিকেও আমরা যদি দেখি, কারণ ভবানীপুর নন্দীগ্রাম দুটো কেন্দ্রেই এবার লড়াই করছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের দিকে তো অবশ্যই নজর রয়েছে। নন্দীগ্রামেও বিচারাধীন বিচারে প্রায় 3,461 নাম বাদ। দেখো, তুলনামূলকভাবে নন্দীগ্রামের নাম বাদ পড়ার সংখ্যা অনেকটাই কম, কারণ নন্দীগ্রামে আন্ডার অ্যাডজুডিকেশনে ভোটারদের সংখ্যা অনেকটাই কম ছিল। নন্দীগ্রামে আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল 10,616 জনের নাম, যার মধ্যে থেকে নন্দীগ্রামে নাম বাদ পড়েছে আন্ডার অ্যাডজুডিকেশন প্রক্রিয়া 3,461 জনের, এবং সব মিলিয়ে নন্দীগ্রাম বিধানসভা থেকে বাদ পড়েছে 14,457 জন ভোটারের নাম। অর্থাৎ সেক্ষেত্রে যদি ভবানীপুর এবং নন্দীগ্রাম দুই বিধানসভা কেন্দ্রের তুলনামূলক বিশ্লেষণ করা যায়, তাহলে দেখা যাচ্ছে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে নাম বাদ করার সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই কম রয়েছে। ধন্যবাদ সোমরাজ। মোদির ভবানীপুর চ্যালেঞ্জ, নন্দীগ্রামের পুনরাবৃত্তি এবার ভবানীপুরে হবে। শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে হুঙ্কার মোদির। नंदीग्राम ने 5 साल पहले बदलाव की राह दिखाई थी। अब पूरा पश्चिम बंगाल उसी परिवर्तन के रास्ते पर चल पड़ा है। जो कमाल 5 साल पहले नंदीग्राम ने किया था, इस बार वही हाल भवानीपुर में भी होने जा रहा है, पूरे बंगाल में होने जा रहा है। ভবানীপুরের নাম বাদে চড়াসুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভবানীপুরে 60,000 নাম বাদ বলে দাবি। নাম বাদের জবাব মানুষ দেবে বলে চ্যালেঞ্জ তৃণমূল নেত্রীর। আমার ভবানীপুরেও প্রায় প্রথমে বাদ দিয়েছিল 48,000, তারপরে অ্যাডজুডিকেশনে 14,000, মাত্র 2,57,000 ভোটের মধ্যে 60,000 বাদের খাতায়। তাতে কি আছে? চুরি করে জিতেছিল আগের বার, বলছে ভবানীপুরেও জিতবো, বলে ঘেচু জিতবে। তোমাদের দেবার জন্য মানুষ তৈরি আছে। ঝাড়গ্রামের নাকাচেকিংয়ে উদ্ধার টাকা, রামগড়ে তল্লাশিতে 2.5 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। তল্লাশির সময় গাড়ি থেকে উদ্ধার হয় এই টাকা। টাকার বৈধ নথি দিতে না পারায় বাজেয়াপ্ত হয়েছে টাকা।